এটা নিয়ে তো ট্রাইপডটা নিয়ে তো মনে করো না তুই একটু যা তোমরা দুজনেই কি ঘোরাঘুরি ঘোষার জন্য কম্পিটিশন ওদের মধ্যে যখন গেলি তখন আমরা তুই এখন হাত করে বাদ দিকে আছে চারটা এদিকে যাই দেখি ইয়ে কর। তোমরা তো সব কিছু জানো, শুনেছো। তো আমি আজকে এসেছিলাম বিশেষ একটা কাজে, বলতে মানে এখানে নাকড়াকুড়িতে। আমার শাশুড়ি মাতা তো আসেননি, ও হচ্ছে কর্দবাড়িতে আছে। আর এখানে এসছি, এই যে এগুলো চিঠি নিয়ে এসছি, মানে এই গ্রামে দিতে হবে। আর এটা আমার ভাই, এটা মামার ছেলে হয়। আর এটা তো মামি, তোমরা জানোই। এই যে দুই দিদা, বর্মা হবে, ওটা দিদা হবে, এটাও দিদা। ও বলছে মানে এই দিদাগুলো বলছে যে তুই একটা লাইভ কর ইমিডিয়েট। মানে আমরা ভিডিওই করতে পারছি না, মানে মানুষকে যে জানাবো একটা কথা, ওটাই আমাদের মানে পরিস্থিতি, আমাদের মানে কি বলবো এখানে, মানে বলার কোনো আমাদের কিছু নেই। আমাদেরও ইচ্ছা, আলপনার তো জীবনের সব থেকে বড় ইচ্ছা ছিল যে জন্ম মৃত্যুর এই মানে মায়াতে যেন না থেকে ভগবানের শ্রীধাম, সেই গোলক বৃন্দাবনে যেন থাকতে পারি, যেখানে জন্ম মৃত্যুর ভয় নেই। জন্ম হলেই মায়া, আর মায়া হলেই কষ্ট, আর মৃত্যু হলেও তো তোমরা জানো কত কষ্ট। তো বেচারি জীবনে কিছুই পায়নি। বেচারির সঙ্গে আমার 2013 সালে প্রথম দেখা হয়। তারপর তো 2017 সালে 10ই জানুয়ারি আমরা বিয়ে করি। আর অনেক লং টাইম, বিশাল সম্পর্ক, যেগুলো কোনো দিনও মানে কাটানো আমার পক্ষে সম্ভব না। আজকে আমি হয়তো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি, কিন্তু কিছু এতটুকুই বলবো। তারপর এতটা সময়, লং টাইম আমাদের জীবনটা কেটে গেল। বাড়িতে প্রথম অবস্থায় সমস্যা ছিল, বাড়িতে মেনে নিয়েছিল না। তো আমি ভেবেছিলাম যে যেখানে যাকে আমার জীবন, যাকে আমি এত ভালোবাসলাম, তাকে মেনে নিল না, তাহলে আমিও চলে যাব। দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই, দীর্ঘ 6-7 বছর বাইরে থাকলাম। তারপরে এই যে লাস্টের দিকে আমাদের প্রায় সব কিছু ঠিক হয়ে গেছিলো, মানে আমরা জায়গা খুঁজছিলাম তো, কিন্তু মানুষ কতদিন বাবা মাকে আমাদেরকে বের করেছিল, কিন্তু বাবা মা তো কতদিন আর সেটা লুকিয়ে রাখবে। তো সব কিছু প্রায় ঠিক হয়ে গেছিলো যে আমরা কিছুদিন পরেই যাব কর্দবাড়িতে, বর্ষাতেই চলে যাব। এই যে এই মামিটার সঙ্গে গল্প করেছিল, তো হ্যাঁ, তো এবার তার মাঝখানেই আপনার তো জানো যে তোমরা হঠাৎ করে একটু গাঁটে ব্যথা, তো গাঁটে ব্যথা, তো আমরা কিন্তু 10 বছর থেকে হোমিও ওষুধ খাই। আমরা নিম্নবিত্ত শ্রেণীর লোক, প্রত্যন্ত গ্রামের লোক। আর যেখানে খেতাম আমরা হোমিও ওষুধ, সকলেই খেতাম, ওখানে আমরা 10 বছর ধরে ওষুধ খেয়ে ভালো আছি সকলেই। ওর মায় হার্টের পেশেন্ট, থাইরয়েডের প্রবলেম আছে, তারপর বিপি বেশি, মানে ব্লাড প্রেশার হাই, আরও নানান সমস্যা আছে, ইউরিনের প্রবলেম আছে। ওই ডাক্তার, যে ডাক্তার, ও একজন বড় ডাক্তার, পাশ করা ডাক্তার, কিন্তু হোমিও। ওর বাবাও ছিল বড় ডাক্তার, ওর কাছে, ওর ছেলের কাছে এখন খাচ্ছে। আগে বাবাটা মারা যায় করোনায়। তো ওখানে আমরা প্রথমে, তোমরা তো জানোই, আলপনাকে নিয়ে গিয়ে বলছে কোনো ব্যাপার না, এটা হয়তো ছোটোখাটো প্রবলেম, ওষুধ খেয়ে থাকো আর দেখো। তো আমরা ওষুধ খাওয়াই, ওকে খাইয়ে 1 মাস পর মোটামুটি ভালোই ছিল, তখন অতটা সমস্যা ছিল না।
তারপর ওখান থেকে 1 মাস ওষুধ খেয়ে কয়েকদিন জ্বর হয়েছিল মনে হয়, মানে ওই ব্যথার জন্য। তখন ওকে আবার একটা ভালো একটা ফিজিশিয়ানকে দেখাই, এমডি কি ফিজিশিয়ান আমি অত ভালো বুঝি না, ডিগ্রি হয়তো এমডি, মানে ও জেনারেল ফিজিশিয়ানই ছিল। তো ডাক্তার ওষুধ দিয়ে তারপর অনেক কিছু টেস্ট করলো, টেস্ট করে বলছে যে আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম, তোমরা তো সবই জানো তাও বলছি, মানে আমার সঙ্গে কি হল, ভগবান কেন এমন করলো, কি অপরাধ করেছিলাম। তো তারপর দেখাই 1 মাস হোমিও ওষুধ খেয়ে, তারপর বলছে যে ঠিক আছে, ওর আয়রনের কম আছে শরীরে, এই ট্যাবলেট দিলাম, এই দিলাম, ওষুধ খাও, ঠিকঠাক হয়ে যাবে। আর ব্লাড ট্রান্সফ্লেশন করতে যেও না, কারণ আমরা ব্লাড কৃত্রিমভাবে তৈরি করা যায় না, আমরা জোর করে ব্লাড ট্রান্সফ্লেশন করি, কিন্তু ন্যাচারালভাবে ব্লাড ট্রান্সফ্লেশন কিন্তু ভালো না। মানে একটা অন্য কারো রক্ত তুমি নিচ্ছ তোমার শরীরে জোর করে, হয়তো বেশিরভাগ ক্ষেত্রে সাকসেসফুল হয়ে যায়, কিন্তু অনেক রকম প্রবলেম ধরা পড়ে পরবর্তীতে, মানে প্রাণহানিও হতে পারে যতই তোমার গ্রুপ একই থাকুক। আর এমন কিছু তোমার ওয়াইফের রক্ত একদম যে এখনই নিতে হবে, কিছুদিন দেখা যাবে। তো তখন আমরা ভাবছি ঠিক আছে, আর আলপনা একটু ওগুলো মানে একটু ভয় করবে যে এই আমি নিব না, তারপর ওই যে হ্যান ত্যান এরকম। তো চেষ্টা করি ওষুধ খেয়ে। তো তারপর ওখানে 1 মাস ওষুধ খেয়ে ওর ব্লাডের লেভেলটা কমে যায়। তখন তো আমাদের চিন্তায় পড়ে গেছিলাম, মানে ব্লাডের লেভেল কমে গিয়ে যে ও একদম মানে এই যে বিছানায় শয্যাগত হয়ে যাচ্ছে ওরকম না, ভালোই আছে কিন্তু লেভেল কম। আমরা ওকে গঙ্গারামপুর হসপিটালে গিয়ে, ওর তো ও নেগেটিভ ব্লাড ছিল, ওর শরীরে যেটা ব্লাড সেটা ও নেগেটিভ, কিন্তু সব জায়গায় পরীক্ষা করে আসছে এবি পজিটিভ, তোমাদের তো বলেছি। তারপর এবি পজিটিভ ডোনার নিয়ে হসপিটালে যাই, হসপিটালে দেওয়া হয়। তারপর হসপিটাল থেকে তো সঙ্গে সঙ্গে ব্লাড দেওয়া হয় না, বলে যে 10টার সময়, রাত্রি 10টার সময় আসবা। রাত্রি 10টার সময় ব্লাড নিতে গিয়ে বলছে যে তোমার ওয়াইফের ওর এবি পজিটিভ না, তুমি যেটা বলেছিলে ও নেগেটিভ, ও নেগেটিভই, কারণ এটা ব্লাড ওর শরীরে মানে লোহিত রেড রেড ব্লাড সেল কমে যাচ্ছে আর ডাব্লিউবিসি বেড়ে যাচ্ছে, যার জন্যে বা রক্তটা একটু ভাঙছে, কি কারণে জানি না, বা রক্ত কম, ও এই সব কিছু বলেনি যে রক্ত কম। তো সেটা সহজে আইডেন্টিফাই হবে না, অনেক রকম পরীক্ষা করে ও নেগেটিভই বের হয়েছে। তারপরে বললো যে তুমি ও নেগেটিভ ডোনার নিয়ে আসো। এবার আমি ও নেগেটিভ ডোনার গত 4 বছর আগে যে ছিল তাকে আবার ডাকলাম, আরও 3জন বন্ধু ছিল আমার, 3জন না, আমি ও নেগেটিভ আমার অনেক, মানে আমার যেহেতু ও নেগেটিভ রেয়ার ব্লাড, এবার আমার সবার সঙ্গে কিন্তু আগে থেকেই কানেকশান আছে, যা কোনো দিনও যদি লাগে। তো আলপনার তো এই মানে 28 বছরের মধ্যে কোনো দিনও ব্লাড দিতে হয়নি, শুধু 1 প্যাকেট ব্লাড, কারণ সেরকম তো ওর কোনো প্রবলেমই ছিল না। আর এর আগে যেটা ব্লাড দেওয়া হয়েছিল সেটা ওর একটা অপারেশান হয়েছিল সেই জন্য। আর গেল, তারপর তো নেগেটিভ ব্লাডটা হসপিটাল দিয়ে দিলাম, দিয়ে পরপর 3 দিনে 3টে ব্লাড আমরা একটা নার্সিংহোমে দিয়ে দিলাম, দিয়ে ওর হিমোগ্লোবিন প্রায় 8.5-এর মতো হয়ে গেল, 8.5 9 এরকম। তারপর ও তো একদম মানে একদমই সুস্থ, মানে শরীরে লাল, এই যে ঠোঁট মুখ এগুলো সব লাল হয়ে গেল। আমরা তো একদম খুশি হয়ে গেলাম। ঠিক আছে, ডাক্তারও বললো যে এখন আর চিন্তা করতে হবে না, এখন আমি ওষুধ দিচ্ছি, এই ওষুধগুলো ঠিকঠাক খাওয়াও, তাহলে মোটামুটি ওর রক্তটা আরও হয়ে যাবে, মোটামুটি 10-11 চলে যাবে। তো আমরা টিকিট কেটেছিলাম কলকাতায় যাওয়ার, তো যে ডাক্তারটা দেখাবো ভালো, তো সেই ডাক্তারটা বললো যে আমি 2 দিন পরে আসছি, তো তোমরা আসবে। আমরা তাহলে, আলপনা বলছে আমি যাব না। আমি বলছি চলো তাহলে ওখানে গিয়ে অন্য কোনো ডাক্তার, তো ও যাবেই না। তো ওখানে থেকে গেলাম 2-3 দিন, থেকে তো জ্বর ছিল, তো আমরা টিকিট সেদিনই কেটে নিয়েছিলাম, তো ওই জ্বর অবস্থায় ওকে নিয়ে চলে গেছি। তো কলকাতায় নিয়ে গিয়ে প্রথমে কলকাতার আগেই নদিয়াতে একটা হসপিটালে ভর্তি করেছিলাম, নামটা আমার মনে নেই, জওহরলাল নেহেরু কিছু একটা হবে, JN বি কি এস এরকম, JNS নাকি এরকমই হবে। তো হ্যাঁ, ওখানে ভর্তি করে, তো ওখানে ওদের কাছে ব্লাড নেই, ওখান থেকে সোজা নিয়ে চলে যাই অ্যাপেলোতে। এবার কলকাতায় যে সব থেকে বড় হসপিটাল অ্যাপেলো, সেটাও আমরা জানতাম না।
তারপর ওখানে সব থেকে বড় হসপিটালে নিয়ে গেলাম। তারপর তো নিয়ে যাওয়ার পর তো যা অবস্থা হলো এই তো। আর আমার মানে কি বলবো, ওর সঙ্গে আমি যবে থেকে কানেক্টেড হয়েছি সেদিন থেকে লাইফটা আমার মানে হাসি খুশিতে জীবনে খুব আনন্দে ছিলাম। মানে শোনা যায় না যে অনেক আইএএস, অনেক আইপিএস যারা অনেক বড় বড় চাকরি করেও, অনেক বড় বড় আমাদের একটা আমাদের থানার একটা মানে কি বলবো দারোগা ছিল, কি টেনশানে সুইসাইড করেছিল গত 1-2 বছর আগে। তো মানুষ বড় বড় চাকরি করে বড় বড় নাম দাম করে, টাকা জীবনের সব থেকে বড় জিনিস ছিল না আমাদের কাছে, তো তারাও সুইসাইড করেছে জীবনে। কিন্তু আমি একটা সামান্য সিভিকে চাকরি করতাম, তখন আমি 2800 টাকা বেতন পেতাম। ওই টাকা দিয়ে আমরা সংসারে চলেছি। তো আমরা এত হ্যাপি ছিলাম জীবনে, যে জীবনে কোনো দিন মানে এত বড় যে একটা কষ্ট পাবো সেটা মানে কোনো দিন কল্পনাও করিনি আমি। মানে কি বলবো, কলকাতার বুকে শুধু একটা দাদা আমাকে হেল্প করেছিল। ওই দাদাটার বাড়ি ব্যারাকপুরে ছিল, আমার সঙ্গে মোটামুটি ভালোই ছিল, আমার কলকাতাতে হেল্প করেছে। কিন্তু ওখানে যে আমি একা নিঃসঙ্গতা ফিল করছিলাম সেটা কাউকে বোঝাতে পারবো না। আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমার ও নেগেটিভ ব্লাড লাগবে। আমাকে ব্লাড দেওয়ার কেউ সঙ্গী ছিল না ওখানে। আমার মানে কত যে হাহাকার হচ্ছিল ওখানে, যে সেটা আমি আর বলে বোঝাতে পারবো না। আর আমার শাশুড়ি মাকে আমি হসপিটালে ফেলে রেখেছি, আমি একা ছুটছি, আমাকে কেউ ফোন করেনি। 2-1 জন খালি ফোন করেছে, হ্যাঁ আমরা চেষ্টা করছি, কিন্তু আপনাকে ব্লাড দিব এই কথাটা আমাকে কেউ বলেনি কলকাতার বুকে। কারণ কারণ হসপিটালে ও নেগেটিভ না হয়, যদি ও পজিটিভ, এ পজিটিভ, বি পজিটিভ, এবি পজিটিভ এগুলো যদি হতো দেওয়ার সময় কে তাহলেও দেখবে? এখন ঢোকার মানে সময় সবাই এতটা দেখবে। কষ্ট হতো না। কত কিন্তু এখন এমন একটা ব্লাড গ্রুপ ওর, ও নেগেটিভ, মানে ভগবান আমাদের কত বড় পরীক্ষা নিল। তো ওখানে গিয়ে আমার শাশুড়ি মা তো না খেয়ে আছে, আর আমি তো আজকে দিয়ে 10 দিন হলো কিছুই খাইনি, ভাত খেয়েছি শুধু। আজকে প্রথম, আমাদের নিয়ম আছে তো, কেউ চলে গেলে খাওয়া যাবে না, ফল টল একটু খেয়ে থাকতে হবে 2 বার অল্প করে। আর আমি ভেবেছিলাম যে আজকে হয়তো একটু ভাত খাবো। তো কালকে একটু মানে আমি প্রথম মানে এই কয়েকদিনের মধ্যে একটু সুস্থতা ফিল হালকা করছিলাম, মানে এই কারণে মানে আমার শরীরে মানে বুকে ব্যথা করছে। আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তুমি এত ভেঙে পড়লে হবে, তোমাকে নিয়ে আমাকে বাঁচতে হবে, হয়ে যাবে তাহলে। তুমি ছাড়া আর আমার কে আছে। তো বেচারি, আমি তো স্বামী হই, ওর সঙ্গে আমার 12 বছরের সম্পর্ক, তাতে মনে হচ্ছে যে 12 যুগের সম্পর্ক। আর যে বেচারি মা হয় তার অবস্থাটা কি হয়েছে। তো তো এর মাঝখানে কলকাতা সেই হসপিটালে তো অনেক ধরনের সমস্যায় সম্মুখীন হতে হয়েছে। তো তখন আমাকে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, আমাকে বুদ্ধি দেওয়ার মতো কেউ ছিল না। তখন শুধু আমি নিঃসঙ্গতা আর বুকের মধ্যে আমার যেটা আভি একটা থাকে না, সেটা কুড়ে কুড়ে খাচ্ছিল, যে ঠাকুর আমি কি, আমাকে আলপনাকে তুমি ঠিক করে দাও যে করে হোক। আমি বলেছিলাম যে মানে লাস্টে এমন হয়েছিল যে, আর যদি ওর যে এই যে গল ব্লাডারে যে স্টোনটা হয়েছিল, সেই স্টোনটা যদি আমরা 1 মাস আগে অপারেশন করে নিতাম, তাহলে এতদিন আলপনাকে আর বাঁচানো যেত না, তাহলে আগেই শেষ হয়ে যেত। তো গল ব্লাডারটা কোনো ম্যাটার না, ডাক্তারবাবু বলছে যে গল ব্লাডার, স্প্লিন, তারপর জন্ডিস, সারা বছর জন্ডিসের ওষুধ খেলেও ভালো হতো না, তার কারণ অন্য প্রবলেম। তো আমার ওয়াইফের এই যে যেটা গল ব্লাডারে স্টোন হয়েছিল, সেটা জাস্ট 1 সেন্টিমিটারে ছিল। বলছে মানুষ 8-9 এরকম সেন্টিমিটারে এতগুলো পাথর হয় নাকি, তো ওর একটা সামান্য, ওটার জন্য কিচ্ছু হয়নি। আর ওটা যদি অপারেশন করতো হয়তো রুগী আরও সিরিয়াস হয়ে যেত বা আরও কিছু প্রবলেম হয়ে যেত। তো আমরা বুঝতেই পারিনি, যদি আমরা, ওর যদি থ্যালাসামিয়া থাকতো বা অন্য কোনো অসুখ থাকতো তাহলে মানা যেত যে ব্লাড সমস্যা আছে, ওকে ব্লাড দিতে হবে। যে মানুষটার কিছু নেই, এই মানে 28 বছর ধরে কোনো দিন ব্লাড দিতে হয়নি, শুধু 1 প্যাকেট ব্লাড লেগেছিল। তো
কি করে যে আমাদের সঙ্গে, বিশেষ করে আমার সঙ্গে এমন হলো, আমি তো মানতে পারছি না। আমি না, কি বলবো তোমাদের, আমি যখন একটু ঘুমাচ্ছি সেই টাইমটা মনে হয় একটু আমি মানে বিভোর হয়ে থাকছি। যখনই ঘুম থেকে উঠছি না তখন মানে একটা হঠাৎ করে দেখবা ঘুমের মধ্যে এই মনে হয় পড়ে গেলাম একদিকে, তারপর হট করে এরকম হয়ে উঠি। তো আমার এইরকম হচ্ছে কেন আমি জানি না, তখন মানে আলপনা মানে মাথায় চলে আসছে। তো কি বলবো, আর মানে আমার বলার আর কিছু ভাষা নেই। তোমরা আমাদের হয়তো আমরা কি বলবো বা কি হয়েছে সে অপেক্ষায় ছিল। আর হসপিটালের আমরা ওখানে একজনকে বাঁচাতে গিয়েছি, এক একজনের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেন ভিডিও করিনি, ওর অপারেশনটা কেন হয়নি, ওর ব্লাড ট্রান্সফ্লেশন আগে এবি পজিটিভ হয়েছে পরে ও নেগেটিভ হয়েছে, না আগে ও নেগেটিভ হয়েছে। আমরা কি বোকা? ডাক্তার কি বোকা যে আগে ও নেগেটিভ ছিল এখন এবি পজিটিভ? কোনো কারণে ওদের ওটা সায়েন্টিফিক ল্যাবে প্রবলেম হচ্ছে রক্তের জন্য, কারণ ওর রক্তে একটা বাত আছে, ওটা শুধু ওরা ধরতে পেরেছে। আর রক্তে যে হিমোগ্লোবিনের পরিমাণ, হিমোগ্লোবিন তো না, রেড ব্লাড সেল যে কী কারণে কমে যাচ্ছে। জল নিয়ে তো এখানে না, ওই একটা ইয়েতে ফিল্টারের না, এগুলো জল খাওয়া যাবে না। একটা একটা হচ্ছে প্লাস্টিকের গ্লাস না, প্লাস্টিকের একটা কিছু আছে দেখ, বোতল বোতল নিয়ে ওই মার্শাল থেকে নিয়ে। তো কি যেন বলছিলাম, তো এরকম ভুল করেছি। একটা রুগীকে যদি ভুল রক্ত দেওয়া হয় 4 বছর আগে, গত 7 দিন আগে, সেই রুগীটা সারভাইভ করবে 7 মিনিটও? বলেন তো আপনারা। ভুল রক্ত বা আরও অনেক কিছু যদি ভুল ট্রিটমেন্ট হয় সারভাইভ করবে? মানে অপদার্থের সব মানে কথাবার্তা, নোংরামি। কয়েকটা মেয়ে মানুষ আমাদেরকে নিয়ে এমন 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 নোংরামি করেছে, আমি চ্যানেলগুলো দেখেছি, ভিউজ সেরকম হয় না, আমাদের ভিডিওগুলোতেই ভিউজ হয়েছে। তো মানে আমার চ্যানেলের সব বন্ধুরা আমাকে কমেন্ট করছে যে দাদা তোমরা আসো আসো। আর আমার শাশুড়ি মা, মানে আমাদের এমন পরিস্থিতি, আমরা হয়তো কোনোদিন তোমাদের হাসাতে পারবো না আর। মানে আমরা যেভাবে তোমাদের একটা মানে বাংলা, শুদ্ধ বাংলা ভাষায় যেমন একটা হাসানোর মানে উপস্থাপনা করেছিলাম, সেটা হয়তো জীবনে কোনোদিন পারবো না। কিন্তু আমরা কেমন আছি আর আমার শাশুড়ি মাকে আমি কেমন রাখছি সেটা হয়তো তোমাদের আমি দেখাবো। আর আমরা না 9 মাস থেকে টাকা পাই, মানে মানুষের এমন ভাবসাব যে আমরা 10 লাখ টাকা করে মনে হয় মাসে পাই। আমাদের 2 বছর হলো ইউটিউবে, এই যে 2 বছর ধরে যে ভিউগুলো হয়েছে, 2 বছর ধরে হচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 2 বছর ধরে এক একটা করে ভিউ হয়। একদিনেই কিন্তু আমার ও একটা ভিডিওতে 1 মিলিয়ন হয়নি। তো টাকা আমরা পেয়েছি ওইভাবে, যেমন ভিউ হয়েছে তেমন। তো রুগীটাকে কি আমরা টাকার জন্য মেরে ফেললাম, এরকম অনেকে বলছে। এই যে এখানে আমাদের বাড়ির পাশে আমার এই যে দিদা আছে, দেখো এই যে এটা দিদা, এটা আমার মামি হয়, এই যে দিদা হয়, দেখো। এদেরকে কি, এদেরকে বলে দেখো যে আমি কিরকম চেষ্টা করেছি। তোমরা ভেবে দেখো, আমার বাবা মাকে ছেড়ে চলে এলো কৃষ্ণ আমাদের, আমরা গত জন্মে খারাপ করে এসেছি, তার ফলে আমরা এই জন্মে যেইটুক সময় পেয়েছি ওই জন্য সেইটুক সময়ের মধ্যে আমাকে কৃষ্ণ নাম করতে হবে, তাহলে আমি কিছুটা এগিয়ে যাব। আবার পরজন্মে হয়তো হয়তো কৃষ্ণর যদি ভালো ফল করি তাহলে হয়তো গোলক বৃন্দাবন পেয়ে গেলাম, অত তো পাওয়া সহজ নয়। আর না হলে আবার কোনো একটা ভালো ভক্তের ঘরে জন্ম হবে, 13 দিন থেকে 40, মানে 3 দিন থেকে 40 দিনের মাথায় আবার জন্ম হয়ে যাবে, চিন্তা নেই। এরকম বলতো যখন ভালো থাকতো। কারণ এই জন্ম মৃত্যুতে না ভালো না, পুনর্জন্মটা ভালো না, কারণ জন্ম হলেই আবার মরতে হবে, মরতে, আর জন্ম হওয়া মানেই মায়া। এই যে আমরা মায়া কাটাতে পারছি না, আমরা মানে বিমর্ষ হয়ে পড়েছি, কি বলবো। তো আমি এসছি এই জায়গাটা, আবার আমরা এখানে থাকবো আমার শাশুড়ি মাকে নিয়ে কিছুদিন, কারণ এই নাকড়াকুড়িটা না, ভেবেছিলাম চলে যাব, কিন্তু নাকড়াকুড়ি থেকে আমরা যত কষ্ট করে হোক যেতে পারছিলাম না। আমাদের সব কোনো জায়গা কিন্তু আমরা খুঁজে পাইনি, জায়গা কিনবো খুঁজে, আমাদের কৃষ্ণ মিলাচ্ছিল না, জানি না, এটাই হয়তো কপালে ছিল। তো বেচারির এই স্মৃতিগুলো আমার সব সময় মনে পড়ছে। আর আমি স্বামী হয়তো
মানে আমাকে স্বামী মনে করতো না, ও আমাকে কি বল প্রাণনাথ মনে করতো, যে মানে ওটা আমি আর বলতে পারবো না। সম্পর্কটা না আলাদাই ছিল আমাদের। তো আমাদের ছেড়ে চলে গেল আজকে। আর আজকে কিছু নোংরা কয়েকজন মহিলা, যাদের কোনো মনুষ্যত্ব বিবেক কিচ্ছু নেই, আমাদের চ্যানেলে আপনারাই বলছেন যে তোমাদের ভিডিও বানিয়ে কিছু বলা উচিত। আমার বন্ধুরা, এই মামি, আমার পাড়ার লোকজন সবাই বলে নাকি ওদের ভিডিও পাচ্ছে। তো কিছু ভিউজের আশায় উল্টা পাল্টা কথাবার্তা নিজের চ্যানেলে দিয়ে যাচ্ছে, যে ওর অপারেশনটা করিয়ে নিলেই ও ভালো হয়ে যেত, ওর অপারেশনটা করে নিলে ও মানে আরও অল্প দিনেই মরে যেত, আমরা বাড়িতে নিয়ে যেতে পারতাম না কোথাও। তো যাই হোক, আর ওয়ান্স মানে একটু ছোট্ট একটা পাথর ওর শরীরে, মেন হচ্ছে রেড ব্লাড সেলটা নষ্ট হয়ে যাচ্ছিল। কি আমি ডাক্তারকে বলেছি কি কারণে, কারণ বলছে যে ওকে বাঁচাতে হবে। তো ও ভালো মানুষ, কিন্তু এতটা সিরিয়াস কীভাবে যে কলকাতা যেতে যেতে হয়ে গেল আমি জানি না। সব কিছু ব্লাড দিয়ে শরীর একদম সুন্দর হয়ে গেল, কথাবার্তা একদম হাসি, কি তোমরা দেখছিলে না হসপিটালে কীরকম যেন হাসছিল, মুখ মুখ নড়াচ্ছিল, কে যেন ভিডিও ছেড়েছে দেখলাম, তখন ওরা হসপিটাল থেকে ভিডিও। তো আমি আর আমাদের চ্যানেলে এই যে হাসির ভিডিও, বউ শাশুড়ি, ও এমন একটা ইন্টেলিজেন্ট মেয়ে ছিল, 1 ঘন্টার মধ্যে 10টা স্ক্রিপ্ট তৈরি করতে পারতো আর কি, বউ শাশুড়ি নিয়ে। কিন্তু এই যে আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও হয়েছে, ব্লগ ভিডিও বাদ দিয়ে যেগুলো হাসির ভিডিও, সেগুলো ভিডিওর সমস্ত স্ক্রিপ্ট আলপনা 3টা 4টা করে ভিডিও দিনে আমরা দিতাম, সমস্ত স্ক্রিপ্ট আলপনা তৈরি করতো। আর বাদ বাকি কাজ যেগুলো ছিল সেগুলো আমি করতাম। চ্যানেলটা মেনটেন করা, কোনো গাইডলাইন স্ট্রাইক এলে বা কোনো ভায়োলেশন এলে বা কোনো কিছু প্রবলেম এলে, বা চ্যানেলে হয়তো রিচ কম থাকলে, বা অনেক কিছু প্রবলেম থাকে যেগুলো, আরও কিছু ল্যাপটপের কাজ থাকে যেগুলো মোবাইলে হয় না, তো সেগুলো আমি মেনটেন করতাম। তো বেচারি আমরা ওই জন্য, মানে সেটাও বড় ব্যাপার না, আমরা হয়তো কাউকে পেয়ে যাব যে স্ক্রিপ্ট তৈরি করার জন্য হাসির, কিন্তু আমাদের মধ্যে থেকে ওই যে আমার শাশুড়ি মায়ের যা সেই অভিনয়টা যেটা করতো, সেটা হয়তো আর কোনো দিন আসবে না। আমরা যে হাসিটা হাসতাম সেটা হয়তো কোনো দিন পাবো না। আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তুমি একটা কৃষ্ণ ভক্ত বউ নিয়ে আসো, আমি এখনই চাই, আমি থাকতে পারছি না, আমাকে বলেছে। মানে মানুষের মানে কি বলবো, যাই হোক আমার শাশুড়ি মা বলেছে, আমি কিছু মনে করিনি এটাতে। কৃষ্ণ ভক্ত মেয়ে একটা নিয়ে আসলে তাহলে ভালো লাগবে বলছে, কিন্তু আমার পক্ষে ওটা সম্ভব না। আমি বলেছি আমার শাশুড়ি মাকে যে আমি আপনাকে দেখবো, সারা জীবন দেখবো, আপনার নিয়ে কোনো প্রবলেম হবে না, সারাটা জীবন আমার বুক দিয়ে আগলে রাখবো। আলপনা যখন ভালো ছিল তখন বলতো কি যে আমি আমার বাবা জীবনে সুখ পাইনি, আমিও মনে হয় পাবো না রে, যখন সুখের সময় আসবে তখন মনে হয় আমিও মরে যাব, তখন আমার মায়ের দেখো ভুগা, আমার মায়ের দেখো। কিন্তু আজকে যে কথাগুলো সত্য হয়ে যাচ্ছে, মানে মানে সেটা আর আমি কল্পনা করতে পারবো না। তো বেচারি যে কোথায় আছে জানি না। আর একটা আশ্চর্য জিনিস হয়েছে, আমি সেটা বলতে পারবো না। মানে ও চলে যাওয়ার পর থেকে ওটা বললে মানুষ বলবে যে ওরে বাবা আরো বেশি বেশি কথা, ওই যে ইয়ের ব্যাপারটা, মালা টালা বলবো না, থাক, মানুষ ফালতু বলবে, কিন্তু সত্যি যেটা সেটাই হয়েছে। তো আমরা না খেয়েছিলাম কয়েকদিন থেকে, ওটা তো আমাদের মধ্যে করতেই হবে, এই নিয়মটা ওর জন্য তো করব আমি। আর আমাদের হচ্ছে অনুষ্ঠান বলতে বলে দিচ্ছি, আমাদের হচ্ছে 25 তারিখে আছে। তো তোমরা যে যেখানে থাকো, পৃথিবীর যে প্রান্তেই থাকো, আমাদের একটু সাহস দাও, হিম্মত দাও। আর আমরা পারছি না, মানে কি বলবো, বলার ভাষা নেই। এই যে দিদা, এই যে সবাই এখানে দিদারা সব বসে আছে, এরা এরা মানে এরা সবাই গিয়েছিল। আর এখানে আমাদের এই বাড়িতে অনেকে আসছো, এখানে এসো না, যদি যাও তাহলে কর্দতেই যেও। আর কমিউনিটি পোস্ট আমি ডিলিট করেছিলাম, কারণ আমার রক্তের আর দরকার নেই। মানুষ অনেকেই ফোন করে বলছে দাদা রক্তটা আমার হয়ে যাবে, একটু সময় দিন, এরকম মানে অনেক ফোন আসতে আছে, ওই জন্য আমি কমিউনিটি পোস্টটা ডিলিট করে দিলাম। আর ওখানে ফোন নাম্বার আছে, অনেকেই ফোন করছে, আমাদের মানে মানসিক অবস্থা আরও। আর যেদিন মারা যায় সেদিন মনে হয় অষ্টমী তিথি ছিল নাকি, আর মনে হয়, আর
ব্রহ্ম মুহূর্ত ছিল আর রথযাত্রা ছিল, এটা একটা ভালো জিনিস। তো সেটা তো আমরা যা হয়েছে হয়েছে, তো আমরা আশীর্বাদ করবা যেন আমরা ওর ওর হয়ে যেগুলো মানে কর্মের যে কাজ ক্রিয়া সেগুলো যেন সঠিকভাবে করতে পারি, এবং আলপনাকে আমরা যেন সবাই মিলে পরম ধানে মানে ভগবানের কাছে প্রার্থনা করে নিয়ে যেতে পারি, বাস আর কিচ্ছু চাই না। ও খুশি হলেই সব খুশি। ও এমন বলতো যে আমরা তিনজনই পরম ধামে থাকবো, আমরা সবাই সবার সঙ্গে থাকবো, ভীষণ খুশি এরকম বলতো। মানে নিজের কথাও কোনোদিনও ভাবতো না, সবসময় যা করতো আমাকে আর ওর হতভাগ্য মাকে এইভাবে বলতো। আমি সব থেকে কাছের ছিলাম তো আলপনার, মানে এই জন্য আমি বুঝতে পারছি না যে কি, আমার এখনো বুঝতে পারছি না যে আমি কি করব। আমার এখনো মনে হচ্ছে যে আমি মানে কি বলবো, তো সেগুলো আর বলে লাভ নয়, আমার তো বলতে চাই না ওগুলো কথা। তো তোমরা এসো, পারলে আমাদের এখানে এসো, আমাদের সঙ্গে দুটো কথা বলে যেও, এটাই আমি চাই। আর আর কিছু চাই না। আর সব থেকে বড় চাওয়া আমার আলপনা যেন ভালো থাকে, আর তাহলেই আমি ধন্য। আর ভিডিও নিয়ে আমরা ভিডিও মনে হয় মানে চ্যানেলই বাদ দিয়ে দিব নাকি তার ঠিক নেই। আর সবাই বলছে যে বাদ দিও না, তোমরা এইভাবে চালিয়ে যাও। তো জানি না পারবো কিনা, সেই শক্তি ভগবান দিবে কিনা, বা আলপনা যদি দিতে পারে ওখান থেকে কৃষ্ণের ধাম থেকে, যে কৃষ্ণের পরম ধামে যাবে তার সব কিছু মনে থাকবে। তো এটাই খুশি যে সবাই সবাইকে চেনা যায় এরকম নাকি। তো তোমাদের কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না আজকে, আর সেরকম আমার মুড নেই বা সেরকম আমার পরিস্থিতি নেই। তো বলবো যে তোমরা সবাই আমাকে ছোট সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো, একজন ছোট নির্বোধের মতো তোমরা আমাকে একটু শক্তি দিও মনে। বেচারিকে তো বাঁচাতে পারলাম না, জীবন থেকে আমার চলে গেল। তো আর কিছু বলার নেই আমার, এখানেই চলে যাচ্ছি।